আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছো ভাইরা? সবাই কেমন আছো? আর লাইভ ক্লাসটা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, এন্ড বোর্ডটা কি ক্লিয়ার আছে নাকি তোমরা একটু জানাবা। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেরা প্রস্তুতি নিয়ে আলোচনা করব। কেমন ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া যায়, কেমন ক্যাটাগরির প্রশ্ন হয়, পাশাপাশি আমি তোমাদের সামনে আজ এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 30টা এমসিকিউর মধ্যে 24টা কমন। প্রত্যেকটা পেজ, আমার বই এটা আমাদের, ওকে, প্রত্যেকটা পেজ বাই পেজ তোমাদের দেখা দিতে পারবো। অ্যান্ড আমাদের পেজে প্রত্যেকটা পেজ বাই পেজ কোন নাম্বার প্রশ্ন আসছে তোমাদের কিন্তু মার্কিং করে দেওয়া আছে, তোমরা চাইলেই দেখতে পারো। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতির জন্য একমাত্র জিকে বই কি ভাইয়া, জিকে কটেজ, ওকে, মনে রাখবো। আর এই বই থেকে তোমাদের আমি 500 প্রশ্ন সলভ করাবো ইনশাল্লাহ, যেখান থেকে একটা বিশ্ববিদ্যালয়ের সেরা প্রস্তুতিটা তোমরা কি করতে পারবা, নিতে পারবা। যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়, এবার হবে না কেন? আজ যদি দিন হয় কালকে দিন তো হবেই, ওকে। তাহলে আজকে এই বছর প্রশ্ন হয়েছে বা গত বছর প্রশ্ন হয়েছে, সামনে বছর প্রশ্নও হবে। এখন তোমরা কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? আজকে লাইভ ক্লাসটা ধামাকা ফাটাফাটি হতে যাচ্ছে। সবাই দ্রুত অ্যাড হয়ে যাও ভাইয়া, সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাও। সবাই কি একটু দ্রুত অ্যাড হয়ে যাও, আমরা কি ক্লাসটা শুরু করে দেব। সবাই একটু দ্রুত অ্যাড হয়ে যাও ভাইয়া। দেখো, সবাই একটু দ্রুত তোমরা অ্যাড হয়ে যাও। আজকে আমরা সাধারণ জ্ঞানের টপ, ওকে, 300টি প্রশ্ন নিয়ে কথা বলবো না, আজকে আমরা কথা বলবো ছোট্ট 25টা প্রশ্ন নিয়ে। কিন্তু 25টা প্রশ্ন ব্যাখ্যা সহকারে বুঝলে তুমি 500টা প্রশ্ন জানতে পারবো, ওকে। 25টা প্রশ্ন যদি তুমি সঠিকভাবে জানতে পারো, তুমি 500 প্রশ্ন আজকে তোমার মাথার মধ্যে গিজ গিজ করবে। এখন গিজ গিজ করবে, তুমি এই যে প্রকাশ করার একটাই মাধ্যম, সে হলো পরীক্ষার হল, মনে পড়বে। আজকে এমন একটি বইয়ের সাথে আমরা যুক্ত হয়েছি যেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 30টা জিকের মধ্যে 23টা জিকে কমন, প্রত্যেকটা পেজ বাই পেজ কত নম্বর প্রশ্ন, ওকে। 4500 এমসিকিউ আছে, 4500 এমসিকিউর মধ্যে এখন অ্যাডমিশনের সময় কিন্তু আমরা 3 রাতেই 4500 এমসিকিউ করে ফেলি, ওকে। তাহলে এই যে ভাই, ওকে, দেখো, থাকো, সবাই থাকো, ওকে। ওকে, লাইনে থাকো ভাইয়া, সবাই একটু থাকো, সবাই অ্যাড হয়ে যাও, দ্রুত অ্যাড হয়ে যাও লাইভে। আমরা চলে যাই নাই, ওকে, একটু ইলেকট্রিসিটি প্রবলেমের কারণে আর কি এমন হলো। তাহলে আজকে আমরা টপ 25টা প্রশ্ন সলভ নিয়ে আলোচনা করব, যেখানে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের 41টা বিশ্ববিদ্যালয়ের আসা প্রশ্ন বা কেমনভাবে প্রশ্ন হয়, এ সকল বিষয় নিয়ে কি করব আমরা আলোচনা করব। তোমরা সবাই দ্রুত অ্যাড হয়ে যাও ভাইয়া। ক্লাসটা কি দেখা যাচ্ছে নাকি? সবাই একটু অ্যাড হয়ে যাও। আমাদের সামনে কমেন্ট করছেন মাহিম, ওকে, যদিও সে আমার স্টুডেন্ট। দেখো, আমরা কি ক্লাসটা শুরু করে দেই ভাইয়া, ক্লাসটা শুরু করে দেই। দেখো, প্রথম প্রশ্নটা বুঝলেই তোমরা আসলে বুঝবা এই প্রশ্নটা কেমন বা কেমন ভাবে পরীক্ষা হতে পারে। দেখো, বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় বা কুয়েত সিটি অঞ্চল বলা হয় কাকে? এখন তোমার মাথায় কিন্তু প্রশ্ন জাগতে পারে, ভাইয়া আমাদের দেশ তো বাংলাদেশ, কুয়েত সিটি কিভাবে সম্ভব হয়? এখন এটা কিন্তু কার প্রশ্ন ভাইয়া? ডিইউ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসা প্রশ্ন, ওকে। তাহলে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কাকে? বরিশালকে, চট্টগ্রামকে, খুলনাকে, নাকি সিলেটকে? এখন দেখো, এই যে 4টা প্রশ্ন, ওকে, এই যে 4টা অপশন, তুমি যদি ভাইয়া সর্বপ্রথম তুমি যদি অপশন বাদ না দিতে জানো, তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে রাইট অ্যান্সার গুলো করে আসতে পারবা না। বিশ্ববিদ্যালয়ে প্রথম চান্স পাওয়ার একটাই মাধ্যম, সে হলো কি তুমি প্রশ্ন অ্যান্সার বাদ দিতে শিখতে হবে। যেমন তোমাকে যদি আমি বলি তোমার বাড়ি সিরাজগঞ্জ, তুমি কি মানবা? তোমার বাড়ি ঢাকা, তুমি সিরাজগঞ্জ মানবা? তাহলে কিন্তু সিরাজগঞ্জ তুমি সর্বপ্রথম কি করবা? কাটা দিবা। এই যে তুমি যদি এইটা পারো, তাহলে তুমি বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা। বিশ্ববিদ্যালয় সবাই চান্স পায় না, আবার যারা পায় তারা এই মাধ্যমটা ফলো করে। আগে কি করতে, প্রশ্ন এটা হবে না, এটা হবে না, কিন্তু রাইট অ্যান্সার এটা হবে, এমন কাটা দিতে শিখতে হয়, ওকে। দেখো, আজকে তাহলে আমরা আলোচনা শুরু করে দেই। আমাদের আলোচনার প্রথম বিষয়, প্রথম প্রশ্নটা, কুয়েত সিটি বলা হয় কাকে? বাংলাদেশের কুয়েত সিটি, এটা কি বরিশাল, এটা কি চট্টগ্রাম, এটা কি খুলনা, নাকি সিলেট? একটু কমেন্টের মাধ্যমে সবাই একটু জানাও, ওকে। কাশেম ভাই লিখেছেন হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে সে কিন্তু সৌদি মালয়েশিয়া থেকে অ্যাড হয়েছেন, ওকে। দেখো, তাহলে সবাই ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও
দেখো প্রথম প্রশ্ন, বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কাকে? এখন আমি দেখো একটু আলোচনা করি এই বিষয়টা নিয়ে। দেখো বাংলাদেশের শস্য ভান্ডার বলা হয় কাকে? বরিশালকে। শস্য ভান্ডার, বাংলাদেশের সব থেকে শস্য ভান্ডার, শস্য বেশি উৎপাদন হয় কোথায় ভাইয়া? বরিশালে। ওকে, চট্টগ্রামকে কি বলা হয়? দেখো তুমি যদি একটা প্রশ্ন ব্যাখ্যা করতে পারো, ওই বিষয়টা ওই অপশন সম্পর্কে তুমি যদি জানো, তাহলে তোমার প্রশ্ন কোনোভাবেই ভুল যাওয়ার সম্ভাবনা নাই, 1%ও না। তুমি রাইট হবে কত পার্সেন্ট? 100%। দেখো তুমি চট্টগ্রাম বরিশাল সম্পর্কে জানলা, বাংলাদেশের কি শস্য ভান্ডার বলা হয় বরিশালকে। তুমি চট্টগ্রাম সম্পর্কে জানো, বাংলাদেশ চট্টগ্রামকে চট্টগ্রামে হলো 12টা কি উপজাতি বসবাস করে, চট্টগ্রামকে বলা হয় 12 আউলিয়ার দেশ, চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের প্রবেশদ্বার। ওকে ভাইয়া, এটা কিন্তু জানো। তাহলে দেখো চট্টগ্রাম নিয়ে 3টা প্রশ্ন কিন্তু আমি পেলাম। তাহলে চট্টগ্রামের এই প্রশ্নটা পাই নাই, কুয়েত সিটি তো চট্টগ্রামকে বলা হয় নাই। এখন যদি সিলেটকে বলি, তাহলে সিলেটকে বলা হয় ভাইয়া কত? 360 আউলিয়ার দেশ। ওকে, সিলেটকে কি বলা হয়? 360 আউলিয়ার দেশ। আবার সিলেটে কি ভাইয়া? শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার অবস্থিত। সিলেটে কি ভাইয়া? শ্রীমঙ্গল। হ্যাঁ, এটা কিন্তু সব জায়গায় কি হয়? সব থেকে বেশি কি হয় ভাইয়া? বৃষ্টিপাত হয়, এটাও কিন্তু জানো। এখন সিলেটে কয়টা চা বাগান আছে ভাইয়া? ছোট্ট করে মনে রাখবো কয়টি? 56টি চা বাগান রয়েছে। ওকে, এই পর্যন্ত মনে রাখবো। তাহলে বাংলাদেশের টোটাল চা বাগান কয়টি রয়েছে? টোটাল যদি চা বাগান কয়টি রয়েছে ভাইয়া? 100 কয়টি? 52টি চা বাগান রয়েছে, তার মধ্যে 56টি কোথায়? এক সিলেটেই। ওকে, ও ফুরি ক আমারে ফালা পাওনি, বাবা আমার সিলেটি মা লন্ডনী গান শোন নাই? আসতেই পারে। ওকে, তাহলে এইগুলো আমরা কি করব মনে রাখবো। তাহলে দেখো ভাইয়া, বাংলাদেশের কুয়েত সিটি বলা হয় কাকে? তাহলে নিঃসন্দেহে কাকে? খুলনা। ওকে, রাইট অ্যান্সার কি ভাইয়া? খুলনা। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা বাংলাদেশের কুয়েত সিটি কাকে। সবাই একবার লেখো খুলনা। ওকে ভাইয়া, সবাই একবার লেখো হলো কি? খুলনাকে বাংলাদেশের কুয়েত সিটি বলা হয়। এখন তার 2 নম্বর প্রশ্ন দেখো, যদিও প্রশ্নটা অদ্ভুত, কিন্তু ভাই কার প্রশ্ন? সিইউ এর প্রশ্ন, মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। ওকে, ওকে ভাইয়া, সিইউ এর প্রশ্ন মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এই প্রশ্নটা থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। দেখো আমরা কি জানতে পারবো? অনেক কিছু এই প্রশ্ন সম্পর্কে জানতে পারবো। প্রশ্নটা হলো দেখো কেমন কি বলা হয়েছে, বাংলাদেশের সব থেকে উঁচু সড়ক কোনটি? প্রশ্ন কি অদ্ভুত না? এই আমি যেখানে বসবাস করি সেখানে তো উঁচু একটা সড়ক আছে, আসলে কি ওই সড়ককে বোঝানো হয়েছে? না, ও সড়ক না। তাহলে প্রশ্ন হলো এটা, বাংলাদেশের সব থেকে উঁচু সড়ক কোনটি? আমি যদি বলি বাংলাদেশে দ্বিতল বিশিষ্ট রেল লাইন কোথায় অবস্থিত, তোমরা কি জানো? একটু কমেন্টের মাধ্যমে জানাতে পারবা? তার 1 মিনিট পরে আমি বলে দিচ্ছি। এই প্রশ্নটা কিন্তু আসে। তাহলে বাংলাদেশের একমাত্র রেল লাইন দ্বিতল বিশিষ্ট, মানে একটা রেল লাইনের উপর দিয়ে আরেকটা রেল লাইন কোন জায়গায়? তাহলে আমি এটা বলে দিই কি, তাহলে এটা হলো ভাইয়া কোথায়? চুয়াডাঙ্গার আলমডাঙ্গা। মনে রাখবা, চুয়াডাঙ্গার কি? আলমডাঙ্গা। তেমনি এখন প্রশ্ন হলো, বাংলাদেশের সব থেকে উচ্চ সড়ক পথ কোনটি? দেখো, ঢাকা থেকে ফেনী, বরিশাল থেকে ঢাকা, নাকি কি ভাইয়া আলীকদম থেকে থানচি, নাকি চট্টগ্রাম থেকে কক্সবাজার? এখন যদি তুমি এই প্রশ্নটা না পড়ো তাহলে কি তুমি পারবা? এই প্রশ্নটা যদি তুমি না মুখস্থ করো তাহলে কি তুমি পারবা? আমরা কি মাথায় কি মানুষের বলে ওই ছেলের মাথায় অনেক বুদ্ধি, বা ওই মেয়েটা বুদ্ধিমান মতি? তাহলে একটা কথা মনে রাখবা, ছেলেদের যদি হয় বুদ্ধিমান হয়, মেয়েদের হলে কি হয়? বুদ্ধিমতী হয়। তাহলে আমি যদি ভাই না পড়ার টেবিলে বসি, তাহলে বুদ্ধিমান বা বুদ্ধিমতী হয়ে আমার লাভ আছে? লাভ নাই। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, হ্যাঁ অনেকদিন পর ক্লাস, ওকে আচ্ছা ডেইলি ক্লাস নেবো অবশ্যই, এখন তোমাদের সামনে আমি আসি, সমস্যা নাই। দেখো তাহলে বাংলাদেশের সব থেকে উঁচু সড়ক পথ কোনটি ভাইয়া? ঢাকা থেকে ফেনী, নাকি বরিশাল থেকে ঢাকা, নাকি আলীকদম থেকে থানচি, নাকি চট্টগ্রাম থেকে কক্সবাজার? ওকে ভাইয়া, এই প্রশ্নটা অ্যান্সারটা তোমরা একটু সবাই দাও, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। ভাই কমলাপুর। ওকে, কমলাপুর তো নাই এখানে, যদিও ঢাকা কমলাপুর নাই এখানে। তাহলে পরে কি ঢাকার মধ্যে তো কমলাপুর আছে, কিন্তু কোনটা হবে রাইট অ্যান্সার? একটু খুলনা হবে। ওকে, দেখো সবাই একটু সবার কাছে একটু অ্যান্সারটা যাচ্ছে ভাইয়া, বাংলাদেশের সব থেকে উঁচু সড়ক পথ। ওকে ভাইয়া, সড়ক পথ কোনটি? তাহলে কোনটি হবে ভাইয়া? তাহলে সবাই একটু অ্যান্সারটা জানিয়ে দাও, সবার কাছে একটু দ্রুত অ্যান্সারটা জানতে চাচ্ছি, বাংলাদেশের সব থেকে উঁচু সড়ক পথ কোনটি? তাহলে দেখো আমি কিন্তু বলি নাই ঢাকা থেকে ফেনীর দূরত্ব কত, আসতেই পারে ঢাকা থেকে ফেনীর দূরত্ব কত। ওকে ভাইয়া, কত? 360। মনে রাখবো, আমি এগুলো বাদ দেই, এগুলো পড়বো না, কারণ যেগুলো টপ প্রশ্ন, যেগুলো আসতে পারে বা আসবে, এগুলো নিয়েই আলোচনা করবো। ওকে ভাইয়া, তাহলে দেখো, ওকে রঞ্জু, রঞ্জু লিখেছেন আলীকদম থেকে থানচি, মাহফুজ লিখেছেন চট্টগ্রাম টু কক্সবাজার। নো ভাইয়া, সব থেকে নিচু চট্টগ্রাম থেকে কক্সবাজার হলো সব থেকে নিচু। একটা কথা, তুমি পাহাড়ি অঞ্চল দেখেই
মনে রাখবা উঁচু না, এটা নিচু। ওকে, তারপর দেখো নিচু সড়ক কোনটা, তাহলে ভাইয়া নিচু সড়ক কোনটা এটাই তো জানতে চাচ্ছি ভাইয়া, তাহলে মনে রাখবা কি ভাইয়া, দেখো আলীকদম থেকে থামছি। ওকে, এই প্রশ্নটা কিন্তু মুখস্থ করে নিবা, এই প্রশ্ন কিন্তু এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে আশা করি। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কি কিন্তু তোমরা মনে রাখবা। দেখো তারপরে প্রশ্ন আমার 3 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো বলা হয়েছে কি, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কোনটি, কয়টি? ওকে ভাইয়া, তাহলে 7টি নাকি 6টি নাকি 4টি নাকি 5টি? সবাই একটু অ্যান্সারটা দাও ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা তোমরা দিবা। ওকে ওকে, বাংলাদেশের তাহলে দেখো সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? এখন বাংলাদেশের সাথে সীমান্তবর্তী ভারতের রাজ্য আছে কয়টি? এখন এই প্রশ্ন এটা না, বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য এটা মনে করো বাংলাদেশ, সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি বলা হয় নাই, কিন্তু বাংলাদেশের সাথে ভারতের কয়টি জেলার সীমান্ত রয়েছে। যদি ভাইয়া জেলার সীমান্ত থাকে তাহলে কিন্তু কয়টি? 33টি নাকি? তাহলে কয়টি? 33টি নাকি 32টি? টেনশনটা দাও তো, তাহলে মনে রাখবে ভাইয়া, তাহলে কিন্তু 32টি। বাংলাদেশের সাথে ভারতের সীমান্ত রয়েছে কয়টি? 32টি। তেমনি ভারতের সাথে কয়টি? 30টি। আর মায়ানমারের সাথে কয়টি? 3টি। টোটাল হওয়ার কথা ছিল কিন্তু 33টি, কিন্তু 33টি না। এই রাঙামাটি, ওকে ভাইয়া, এই রাঙামাটি কি, রাঙামাটি ভারতের সাথেও আছে আর মায়ানমারের সাথেও আছে। ওকে ভাইয়া, মায়ানমারের কিন্তু একটা নদী আছে নাফ নদী, এটা তোমরা জানো। সেই নাফ নদীর দৈর্ঘ্য কিন্তু কত কিলোমিটার? 56 কিলোমিটার। এই প্রশ্নটাও আসতে পারে কিন্তু মনে রাখবা। ওকে, 56 কিলোমিটার এই প্রশ্ন। এখন তোমাদের কাছে, হ্যাঁ আগের লাইভে সলভ হয়েছিল। ওকে ভাইয়া, আগের লাইভে সলভ হয়েছিল। ওকে, দেখো তাহলে প্রশ্নটা হলো এটা ভাইয়া, কোনটা কতটা হবে একটু সবাই একটু কাইন্ডলি অ্যান্সারটা জানাও। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের রাজ্য কয়টি? তাহলে কয়টি? 5টি, 6টি, 4টি, 7টি নাকি? সবাই একটু অ্যান্সারটা জানতে চাই ভাইয়া। ওকে সাব্বির, ওয়ালাইকুম আসসালাম। দেখো সবাই ভাইয়া, সবাই একটু জানাও, কমেন্টের মাধ্যমে জানাও আসলে কয়টি হবে, কয়টি হবে সবাই? 5টি, 4টি? আমি কিন্তু জানি, একটা বলছিলাম কি আসাম, ত্রিপুরা, মেঘালয়। ওকে, এগুলো কি সীমান্তবর্তী ভারতের রাজ্য? ওকে, এগুলো মিজোরাম। এই যে ভাইয়া, তাহলে মনে রাখবো কি, আচ্ছা তার এক্সট্রা ক্লাস নেবে ইনশাল্লাহ। দেখো তাহলে কি হবে, রাইট অ্যান্সার কি ভাইয়া? 5টি। ওকে, সবাই একবার কমেন্ট করো তো, 5টি মা 5টি। ওকে, তাহলে কি সুন্দর রঞ্জু, সুন্দর। তাহলে কয়টি হবে? 5টি। সবাই একবার লেখো তো ভাইয়া 5টি। সবার কাছে একটু, সবার কমেন্ট একটু চাচ্ছি 5টি। না না দিয়া 4টি হবে না ভাইয়া, 5টি। ওকে, আমি কিন্তু এর আগে দিন আমি কিন্তু একটা তোমাদের কি টেকনিক শিখাই দিয়েছিলাম, রাজশাহী বিভাগের জেলা 8টি। ওকে, আজকেও তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিয়ে তারপরে যাবো ইনশাল্লাহ। ওকে, তাহলে 3 নম্বর প্রশ্ন সলভ কি ভাইয়া? অ্যান্সারটা হবে, অ্যান্সারটা হবে 5টি। ওকে, সবাই একটু জেনে নিই। তারপর দেখো, বাংলাদেশে মিয়ানমার, বাংলাদেশ আর মিয়ানমার দুটা কিন্তু দেশ, কিন্তু মৈত্রী সেতু, মানে বাংলাদেশ আর মায়ানমারকে এক জায়গায় করছে একটা সেতুর মাধ্যমে। কোন জায়গা? একটা সেতু, এই নামে একটা সেতু হয়েছে। সেই সেতুটা কোথায়? যশোরে, চাঁপাইনবাবগঞ্জে, কক্সবাজার নাকি দিনাজপুর? দেখো তো ভাইয়া, এই প্রশ্নটা যদিও কি এটা কিন্তু কোথায় প্রশ্ন ভাইয়া? জাহাঙ্গীরনগর মানেই কি অদ্ভুত, জাহাঙ্গীরনগর মানেই কি ভাইয়া? তাহলে কি বাংলাদেশ মায়ানমার সেতু কোথায় অবস্থিত ভাইয়া? যশোর, চাঁপাইনবাবগঞ্জ, কক্সবাজার নাকি দিনাজপুর? সবাই একটু অ্যান্সারটা দিবা, সবার কাছে অ্যান্সারটা জানতে চাচ্ছি ভাইয়া। এই প্রশ্নটা কিন্তু আসবে ইনশাল্লাহ, এই প্রশ্নটা আসবে। যশোর নো, যশোরে তো কেমন ভাবে হয় না, কোনোভাবেই হয় না। তাহলে যশোরে কি, যশোরে যদি আমি বলি সর্বপ্রথম কিন্তু আমি বলতে পারি বেনাপোল। যশোরে কি? বেনাপোল। ওকে, এরপর চাঁপাইনবাবগঞ্জ যদি তুমি যাও, তাহলে চাঁপাইনবাবগঞ্জ কিন্তু যে আমি পড়ছিলাম সর্বোচ্চ কি শীর্ষে ভাইয়া? পশ্চিমে ভারতের কি ভাইয়া? এটা কিন্তু ভারতের কি একদম পাশাপাশি চাঁপাইনবাবগঞ্জ। আর এই যে শিবগঞ্জ আর থানচি, শিবগঞ্জ হলো জেলা, থানচি হলো ইউনিয়ন, এটা কিন্তু জানো। ওকে, আগের দিন পড়াইছিলাম। কক্সবাজার, ওকে ভাইয়া, মানে নাকি দিনাজপুর, দিনাজপুর কান্তদিন মন্দিরের তো নাম জানোই। তাহলে হবে কি, রাইট অ্যান্সার হবে ভাইয়া কক্সবাজার। ওকে, তাহলে বাংলাদেশ এবং মায়ানমার সেতু কোথায় অবস্থিত? এটা হলো কিভাবে মৈত্রী সেতু কোথায় অবস্থিত? তাহলে হবে কোথায়? কক্সবাজার। ওকে, হ্যাঁ কক্সবাজার, সৌরভ সনভীর। ওকে, সনভীর ভাইয়া, তাহলে হবে কি কক্সবাজার। এই প্রশ্নটা মনে রাখবো। দেখো 5 নম্বর প্রশ্ন আমরা চলে যাই। শুভলং ঝর্ণা, এখন এটা কিন্তু একটা ঝর্ণার নাম, যেমন তুমি কিন্তু জানো খায়াছড়ি ঝর্ণা। ওকে, তেমনি যদি খায়াছড়ি ঝর্ণা দিতাম তাহলে কিন্তু সবাই পেরে যেত। এখন খায়াছড়ি ঝর্ণা অনেক ক্ষেত্রে আসছে, যেমন বাংলাদেশের সীতাকুণ্ডতে অবস্থিত খায়াছড়ি ঝর্ণা, এটা তোমরা জানো। কিন্তু এখন দেখো শুভলং ঝর্ণা কোন জেলায় অবস্থিত? এই প্রশ্নটা অ্যান্সারটা তোমরা সবাই একটু দিবা। ওকে ভাইয়া, 5 নম্বর অ্যান্সার, সবাই একটু রাইট অ্যান্সারটা করার চেষ্টা করবা। রাঙামাটি, বান্দরবান, মৌলভীবাজার নাকি সিলেট? এখন কিন্তু রাঙামাটি, মৌলভীবাজার, সিলেট সম্পর্কে কিন্তু আমি অনেক আগেই জানি। মৌলভীবাজার কিন্তু এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়, মৌলভীবাজার। ওকে ভাইয়া, কোথায় মৌলভীবাজার?
সিলেটে। ওকে, এই মৌলভীবাজার কিন্তু কয়টি চা বাগান আছে ভাইয়া? 54টি চা বাগান, সরি 56টি চা বাগান রয়েছে। ওকে, 56টি চা বাগান রয়েছে, কিন্তু এগুলো আমি অনেক আগেই জানি, কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এই মৌলভীবাজার দিয়ে তোমাদের দেব, যে আমরা কিন্তু জানি, তোমরা এর মধ্যে কমেন্ট করে ফেলো সবাই, দ্রুত এর মধ্যে কমেন্ট করে ফেলো, রাইট অ্যান্সারটা তোমরা কমেন্ট করে ফেলো, আমি ব্যাখ্যা করতে শুরু করি। ওকে, দেখো মৌলভীবাজার নিয়ে যদি আমি কথা বলি, তাহলে মৌলভীবাজার কিন্তু একটা বিখ্যাত জিনিস আছে, আমরা কি পরিচিত? তুমি কিন্তু জানো বাংলাদেশের উপজাতি কয়টি? 54টি। সেই উপজাতিদের মধ্যে 2টা উপজাতি কি মাতৃতান্ত্রিক, এটা কিন্তু জানো তুমি। কে? গারো আর খাসি। মনে রাখার টেকনিক কি শিখাইছিলাম? গারোরা কি খায়? খাসি খায়। কিন্তু গারো আর খাসি কি এই মৌলভীবাজার বসবাস করে? নো। এখন এই মৌলভীবাজার ভাইয়া বাংলাদেশের এই যে 54টি উপজাতির মধ্যে 2টি উপজাতি আছে মুসলিম। ওকে ভাইয়া, একটার নাম আমি লিখি পাঙ্গন, আর একটার নাম কি ভাইয়া? লাউস। ওকে, একটার নাম কি? লাউস। এই যে পাঙ্গন, এই পাঙ্গন উপজাতিটা কোথায় বসবাস করে? মৌলভীবাজার বসবাস করে। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে ভাইয়া, তাহলে এই প্রশ্নটা কিন্তু আসতে পারে, পাঙ্গন উপজাতিটা কোথায় বসবাস করে? মৌলভীবাজার। তাহলে দেখো এই যে, তাহলে মৌলভীবাজার নিয়ে একটা প্রশ্ন জেনে গেলাম। ওকে ভাইয়া, কিন্তু লাওস এটা কিন্তু বান্দরবন। লাওস উপজাতি কিন্তু আবার বসবাস করে কোথায়? বান্দরবন। এখন দেখো এই যে বান্দরবন নিয়ে পড়ে গেলাম। ওকে ভাইয়া, তাহলে একটা কথা মনে রাখবা, যখন তুমি প্রশ্নটা ব্যাখ্যা করতে পারবা তখন তোমার জন্য কি প্রশ্ন ইজি হয়ে যাবে। এখন তুমি এখন বলো ভাইয়া, এই প্রশ্নটা কি হবে? রাইট অ্যান্সারটা কি হবে? সবাই একটু কমেন্টে, সবার কমেন্টটা আমি দেখতে চাই বা পড়তে চাই, সবাই একটু কমেন্টটা জানাবা। ওকে, সবাই একটু কমেন্টটা জানাবা ভাইয়া। 5 নম্বর, সবাই একটু কমেন্টটা জানাবা কি হবে, কি হবে, তাহলে সবাই একটু জানাও। তাহলে হবে কি ভাইয়া? তাহলে 5 নম্বর রাইট অ্যান্সার হবে হলো মৌলভীবাজার, সরি রাঙামাটি। ওকে, তাহলে কি ভাইয়া? রাঙামাটি। ওকে, তাহলে সবাই লিখছেন, নাদিয়া লিখছেন সি নম্বর, আবার একজন রঞ্জু লিখেছেন রাঙামাটি। থ্যাংক ইউ রঞ্জু। তাহলে দেখো রঞ্জু লিখেছেন রাঙামাটি, আর না হয় নাই, বুঝলাম না, মৌলভীবাজার না হয় নাই, নিজে নিজেই অ্যান্সার দিচ্ছে। ওকে, তাহলে হবে কি ভাইয়া? রাঙামাটি। প্রশ্ন মনে রাখবো। ওকে, দেখো 6 নম্বর প্রশ্ন আমি চলে যাই। 6 নম্বর প্রশ্ন দেখো, বলা হয়েছে কি বাংলাদেশের কোন জেলাটি সাথে ভারত এবং মায়ানমারের সীমান্ত রয়েছে? তাহলে কিন্তু আমি জানছিলাম ভাইয়া বাংলাদেশ এবং ভারতের সাথে, বাংলাদেশ, ভারত এবং কি মায়ানমারের সাথে টোটাল জেলা সীমান্ত রয়েছে কয়টি? 32টি। এই 32টি সীমান্তের মধ্যে দেখো কি 30টি রয়েছে কার সাথে ভাইয়া? ভারতের সাথে। আর দেখো 3টি রয়েছে কার সাথে? মিয়ানমার। ওকে, 3টি রয়েছে কার সাথে? মিয়ানমারের সাথে। এখন তুমি বলতে পারো, আমি কিন্তু আগেই বললাম একমাত্র একটা জেলা, তার নাম হলো রাঙামাটি। সেই রাঙামাটি জেলা ভারতের সাথেও আছে, মায়ানমারের সাথেও আছে। তাহলে নিঃসন্দেহে কোনটা অ্যান্সার হবে? সবাই একটু জানাও। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি নাকি পটুয়াখালী? সবাই ভাই, সবাই সবাই একটু জানাও। নাদিয়া রেখেছেন রাঙামাটি। ওকে, সবার কাছে একটু জানতে চাচ্ছি, আমরা যে 100 জন লাইভ ক্লাস দেখতেছি, 100 জনের কাছে আমরা জানতে চাচ্ছি। 100টা কমেন্টের আমি আশাবাদী। আমি কিন্তু এর আগেও বলছিলাম এই প্রশ্নটা কি হবে, একটু সবাই কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া, এইটা ভুল হয় আমার অনেক। ওকে, ভুল যায় না জানো, একটা কথা মনে রাখবা, টোটাল হলো 32টি, মায়ানমার এবং কি ভারতের সাথে, 30টি হলো ভারতের সাথে, 3টি হলো কার সাথে? মায়ানমারের সাথে। আর এই রাঙামাটিটা ভাইয়া মায়ানমার এবং কি ভারতের 2টার সাথেই অ্যাড আছে। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। সবাই একটু কমেন্ট করে জানাবা, সবাই একটু দ্রুত কমেন্ট করবে ভাইয়া। যদি তোমরা কমেন্ট না করো তাহলে তো আমি বুঝতে পারবো না আসলে তোমরা কি বুঝছো নাকি বোঝো নাই। ওকে, তো সবাই একবার লেখো রাঙামাটি। ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবাই একবার লিখবা কি? রাঙামাটি। দেখো 7 নম্বর প্রশ্ন চলে যাই। দেখো জাতিসংঘের মহাসচিব হিসেবে প্রথম বাংলাদেশে কে আসেন? এখন জাতিসংঘ কি, যদি এটাই না জানো তাহলে তো আবার বিপদ। তাহলে দেখো জাতিসংঘ এটা কিন্তু শান্তি। ওকে ভাইয়া, শান্তি। জাতিসংঘ এই বিশ্বের জাতিকে কি করার জন্য? শান্তি রক্ষার জন্য যে একটা সংগঠন, তাই হলো কি জাতিসংঘ। ওকে, এই প্রশ্ন মনে রাখবা। দেখো জাতিসংঘ নিয়ে যদি কথা বলি, 1900 সালে? 1945 সালে কিন্তু জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো। ওকে, জাতিসংঘ প্রতিষ্ঠিত হলো কত সালে? 1945 সালে। কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্ন, জাতিসংঘ দিবস কবে, কত তারিখে প্রতিষ্ঠিত হলো? তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানাবা। এটাও যদি না জানো তাহলে তো বিপদ। ওকে, রং হয়তো ভালো দেখা যাচ্ছে না, আচ্ছা আমি অন্য কালার নেই। দেখো তাহলে প্রশ্ন হলো জাতিসংঘ দিবস কবে ভাইয়া, একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবো। ওকে, জাতিসংঘ দিবস আমি বললাম কি জাতিসংঘ কত সালে? 1945 সালে আমি বললাম, 1945 সালে। এখন দেখো জাতিসংঘ যখন প্রতিষ্ঠিত হলো ভাইয়া, তখন কয়টি? 51টি দেশ নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়। বর্তমান জাতিসংঘের দেশ হলো 195টি। আমি এটাও বলে দিলাম। কিন্তু তোমাদের কাছে প্রশ্ন হলো জাতিসংঘ কত তারিখে প্রতিষ্ঠিত হয়? ওকে, এই প্রশ্নটা মনে রাখবা। কিন্তু এখন প্রশ্ন হলো, এখানে দেখো কি হয়েছে, জাতিসংঘের
যখন প্রতিষ্ঠিত হয় 1945 সালে, তখন কিন্তু একজন মহাসচিব ছিলেন, বর্তমান কিন্তু বান কি মুন, তোমরা এটা জানো। ওকে, বার্টিক ভ্যালি এটা তো তোমরা জানো। এখন দেখো এই যে বান কি মুনও আছে, তারপরে কি লেখা আছে, পেরেজ দা কুয়েলার এটাও কিন্তু আছে, কফি আনার এটাও কিন্তু আছে, সবই কিন্তু জাতিসংঘের প্রেসিডেন্ট, সবই জাতিসংঘের প্রেসিডেন্ট। এখন প্রশ্ন হলো, একটা প্রেসিডেন্ট, সে জাতিসংঘের প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও বাংলাদেশে সাপোর্ট করেছিলেন, তার নামটা একটু জানতে চাচ্ছি, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা তার নামটা কি ভাইয়া। ওকে, সবাই সবাই সবার কাছে একটু লামিয়া রাখছেন রাঙামাটি। ওকে ভাইয়া, তাহলে কি সবাই একটু 7 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দাও দ্রুত। তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হবে কি ভাইয়া, দেখো কুড কি কুড ওয়াল্টার হেম। ওকে, এই প্রশ্নটা মনে রাখবা, এই প্রশ্ন কিন্তু খুবই কমন। আমি বলে দিলাম ভাইয়া 99% ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন আসবে। ওকে, এই প্রশ্নটা আসবে, লিখে নিও তুমি। ওকে, এই প্রশ্নটা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবে, আমি বলতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই প্রশ্ন আসবে, লিখে নিও। ওকে, 24 অক্টোবর, সুন্দর রঞ্জু, সুন্দর। 24 অক্টোবর সবার কাছে একটু জানতে চাচ্ছি, আসলে কি রঞ্জুটা ঠিক নাকি ভুল, দেখো সবাই একটু জানাও। ওকে, পরের প্রশ্ন চলে যাই, 8 নম্বর প্রশ্ন দেখো, চলে যাই 8 নম্বর প্রশ্ন। দেখো বলা হয়েছে কি, বাংলা দেখো সার্কভুক্ত দেশ এর সাথে বাংলাদেশের দূতাবাস নেই কোন দেশের। এখন দেখো এমন একটা দেশের সাথে, সার্কভুক্ত দেশের সাথে বাংলাদেশের দূতাবাস নাই, যে দেশে সেনাবাহিনীও নাই, যে দেশে কোনো বিশ্ববিদ্যালয় নাই। আমি এটাও বলে দিলাম। দেখো তাহলে তোমরা সবাই একটু কমেন্ট করো, রাইট অ্যান্সারটা তোমরা জানাও। হ্যাঁ, সুন্দর 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 নাদিয়া ভাইয়া, সুন্দর। দেখো সবাই একটু কমেন্টে জানাও। প্রশ্ন হলো সার্কভুক্ত দেশ, সার্ক সম্পর্কে কিন্তু আমরা আগেই জেনে গেছি, সার্কভুক্ত দেশের কোন দেশের সাথে বাংলাদেশের দূতাবাস নাই, অর্থাৎ যোগাযোগ নাই বেশি। ওকে, তাহলে দেখো মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল নাকি ভুটান। দেখো মালদ্বীপের রাজধানীর নাম কি ভাইয়া, মালে। ওকে, ভুটান বা শ্রীলঙ্কা, শ্রীলঙ্কার রাজধানীর নাম শ্রীজয়দেবপুরা কোটে, এটা তোমরা জানো। বা কিছুদিন 2015 সালে কিন্তু এর আগে ছিল কলম্বো, এটা তোমরা জানো। নেপাল, নেপালের রাজধানীর নামটা কি ভাইয়া, যেহেতু পাশে, এইটা তোমাদের কাছে আমি জানতে চাই, কমেন্টের মাধ্যমে জানাবা। কারণ ভুটানের রাজধানীর নাম হলো থিম্পু। ওকে, থিম্পু। ওকে, ভুটানের রাজধানীর নাম কি, থিম্পু। এখন দেখো এই যে বাংলাদেশের সাথে দূতাবাস নাই এমন একটা দেশ, সে দেশে বললাম কি কোনো বিশ্ববিদ্যালয় নেই, কোনো প্রশাসন নেই, বা কোনো সৈনিক নাই। ওকে, বা কোনো কি সেনাবাহিনী নাই। তাহলে কোন দেশ ভাইয়া, সবাই একটু জানাও তো। মাহফুজ মা মেজবা খান, অনেকক্ষণ পর কমেন্ট দেখতেছি তোমার। ওকে ভাইয়া, তাহলে বেশি বেশি কমেন্ট করো। যদি তুমি কমেন্ট করো তাহলে তুমি একটা বিষয়টা, ওই বিষয়টা ভুল হওয়ার সম্ভাবনা তোমার যদি থাকেও, এরপর থেকে আজীবনেও ভুল যাবে না। তাহলে হবে কি ভাইয়া, সবাই একটু দ্রুত ক্যান্সার। মাহফুজ লিখেছেন, হ্যাঁ, মেজবা লিখেছেন এ নম্বর, নাদিয়া লিখেছেন কি এ নম্বর। ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি। ওকে, সিয়াম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সিয়াম, সবাই একটু কমেন্ট করো, দ্রুত কমেন্ট করবা। তাহলে কি হবে ভাইয়া, একটা নম্বর হবে কি মালদ্বীপ, বাংলাদেশের সাথে দূতাবাস নাই কার ভাইয়া, মালদ্বীপের। এই প্রশ্নটা একটু সবাই দ্রুত একটাবার লেখো তো, মালদ্বীপ, সবাই দ্রুত মালদ্বীপ লেখো একটা। তো সবার কাছে আমার প্রশ্ন, কে কোথায় থেকে লাইভটা দেখতেছো ভাইয়া, একটু কমেন্টের মাধ্যমে জানাও, আমি সবার কমেন্টটা একটু পড়তে চাই। কে কোথায় থেকে তুমি তোমার ভাইয়ের ক্লাসটা দেখতেছো, কে কোথায় থেকে এই ক্লাসটা দেখতেছো, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, দেখো বাংলাদেশের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে। এখন দেখো এই সদস্য সম্পর্কে কিন্তু অনেক আসে প্রশ্ন। এখন দেখো প্রশ্ন হলো, বাংলাদেশে অর্থাৎ 1971 সালে আমরা কিন্তু বাংলাদেশ স্বাধীন হলো। এখন 1971 সালে স্বাধীন হওয়ার পরেই তো একটা সংগঠনের সাথে অ্যাড হয়েছে। এখন দেখো কার সাথে, ওআইসি, এফএল নাকি কমনওয়েলথ নাকি ন্যাম। এখন একটা কথা মনে রাখবো, এই যে ন্যাম, NAM, দেখো এইটা দ্বারা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন মনে রাখবো। আচ্ছা, মালদ্বীপের রাজধানী মালে। ওকে, নেপালের রাজধানী হলো কি কাঠমান্ডু, ভুটানের রাজধানী থিম্পু। ওকে, সুন্দর সুন্দর সুন্দর। দেখো তাহলে এই যে এই প্রশ্নটা মনে রাখো, এই প্রশ্নটা হতে পারে কিন্তু। দেখো বাংলাদেশের সাথে কোন আন্তর্জাতিক সংস্থার সদস্য পদ লাভ করে সর্বপ্রথম, মানে দেশ স্বাধীন হওয়ার পর। কিন্তু আমি সর্বপ্রথম একটা কি কথা বলবো, ন্যাম নিয়ে কথা বলবো। ওকে, আমি কথা বলবো কি নিয়ে ভাইয়া, MAN। ওকে, ন্যাম নিয়ে একটা কথা মনে রাখবা, এই ন্যাম এমন একটা সংস্থা যার কোনো সংস্থা কি নাই। ন্যাম এরা কিন্তু কি ভাইয়া, দেখো এই ন্যাম এমন একটি সংস্থা যার কি ভাইয়া মূল ভিত্তিটাই অন্ধকার, মূল ভিত্তিটাই নাই। ওকে, এর সদস্য দেশ নাই। ওকে, এর কি নাই, মূল ভূখণ্ডটাই নাই ন্যামের।
ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবো। এখন দেখো কার সাথে সর্বপ্রথম ওআইসি নাকি কমনওয়েলথ নাকি এফও, কার সাথে ভাইয়া? ফাও, এটা কিন্তু ফাও হবে। ওকে, ফাও হবে। তাহলে দেখো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও তো 9 নম্বর ভাইয়া, 9 নম্বর একটু জানাও সবার সাথে, সবাই একটু 9 নম্বরের অ্যান্সারটা জানাও। ওকে, যেটা হয় সেটাও আমি বলে দিলাম। 1969 সালে কি হয়, অ্যাড হয়েছে ওই সংস্থার সাথে, কিন্তু কোন মনে রাখবা কার সাথে অ্যাড হয়েছে ভাই, একটু কমেন্টের মাধ্যমে তোমরা জিনিসটা আমাকে একটু যাচাই বাছাই করো কেটা হবে। ওকে, রঞ্জু লিখেছেন কমনওয়েলথ। ওকে ভাই, সবাই একটু, সবাই, খালি রঞ্জু না, সবার কাছে জানতে চাচ্ছি, সবার কাছেই জানতে চাচ্ছি কি হবে এটা, রাইট অ্যান্সার জানাও। বাংলাদেশের প্রথম কোন আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ লাভ করেন, তাহলে কোনটা হবে ভাইয়া? কমনওয়েলথ। ওকে, এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা, কমনওয়েলথ হবে রাইট অ্যান্সার। ওকে, 10 নম্বর দেখো, চলে যাই। দেখো জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাঙালি সভাপতি কে ছিলেন? এখন জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন, এটা কিন্তু আসে, দেখো এটা কিন্তু আসে। এখন এই জায়গায় যদি আমি দিতাম শেখ মুজিবুর রহমান, সবাই নিঃসন্দেহে দিতাম শেখ মুজিবুর রহমান। এই জায়গা দিতাম যদি আমি কি জিয়াউর রহমান, সবাই দিয়ে বসতে হলো জিয়াউর রহমান, কারণ দুইজন বিখ্যাত ব্যক্তি আসলে না। ওকে, তাহলে দেখো কে হবে ভাইয়া? বিএল সিদ্দিকী নাকি খাজা অসির উদ্দিন নাকি হুমায়ুন রশিদ চৌধুরী নাকি দেখো শমশের মনির চৌধুরী? একটু সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও, বা সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও, সবার কমেন্টে আমি একটু জানতে চাচ্ছি। দেখো জাতিসংঘের সাধারণ পরিষদে প্রথম বাংলাদেশি সভাপতি কে ছিলেন? বিএ সিদ্দিকী, খাজা ওয়াসির উদ্দিন, হুমায়ুন রশিদ চৌধুরী নাকি শমশের মনির চৌধুরী? এটা সবাই একটু জানাও ভাইয়া। এই প্রশ্ন সবার অ্যান্সার, সবার কাছে প্রশ্নটা একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি, সবাই একটু অ্যান্সারটা কি করবা, একটু জানাবা। ওকে, সবাই জানাবা ভাইয়া, এটা হবে নাকি এটা হবে নাকি এটা হবে নাকি এটা হবে? সবাই ক খ গ ঘ চারটা আছে অ্যান্সার। এটা কিন্তু কি ভাইয়া? জি এস টি কোশ্চেন। ওকে ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা জানাও কি হবে। তাহলে খাজা নাজিমুদ্দিন হবে? সবাই সবাই ভাইয়া, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি, সবাই একটু অ্যান্সারটা দিবা। 10 নম্বর অ্যান্সারটা সবার কাছে একটু জানতে চাচ্ছি, 10 নম্বর অ্যান্সারটা কি হবে ভাইয়া? দিবা। তাহলে হবে কি ভাইয়া? আমি বলে দিচ্ছি, দেখো তাহলে হবে হয়ে রশিদ চৌধুরী, মানে হুমায়ুন রশিদ চৌধুরী। রাইট অ্যান্সারটা কি হবে? হুমায়ুন রশিদ চৌধুরী। এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা। ওকে ভাইয়া, রাইট অ্যান্সার হবে কি? গ। ওকে, পরের প্রশ্ন চলে যাই। দেখো দেখো প্রথম প্রশ্ন, পরের প্রশ্নটা দেখো কি বলা হয়েছে। ঢাকা জেলায় প্রথম নারী চিফ জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট কে ছিলেন? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন। ওকে ভাইয়া, কার প্রশ্ন? ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশ্ন। নাজমা সুলতানা, জেসমিন আরা বেগম নাকি বেগম ফয়জুন্নেসা? জেসমিন আরা সুলতানা। দেখো ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও কোনটা হবে। ওকে রঞ্জু, হুমায়ুন রশিদ চৌধুরী অ্যান্সারটা দেওয়ার জন্য। দেখো 11 নম্বর অ্যান্সারটা সবাই একটু দিয়ে দাও। জানি এটা তোমরা একটু হয়তো এটা প্রথম চিফ ম্যাজিস্ট্রেট, এটা একটু জানা কঠিন কষ্টকর, সেই জন্য তোমরা আজ থেকে মুখস্থ করে নিবা। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসতে পারে। ওকে, তাহলে প্রশ্ন রাইট অ্যান্সার হবে জেসমিন আরা বেগম। আমি প্রশ্ন রাইট অ্যান্সারটা দিয়ে দিলাম, এই প্রশ্নটা আসতে পারে। ওকে, জেসমিন আরা বেগম। কিন্তু তোমাদের ভাইয়া দুঃখের বিষয় এই যে তোমাদের কোনো কিছু বলে তোমরা কি রাখো না। আমি বললাম কি সবার কাছে, যেহেতু পড়া বিষয় কমেন্ট করতেইছো না, কিন্তু একটা প্রশ্ন জানতে চাইলাম ভাইয়া, কে কোথা থেকে আসলে ক্লাসটা লাইভ দেখতেছো একটাবার তোমরা জানাও, তাহলে কি আমরা বলতে পারি আসলে দেখো কোথায় কোথা থেকে প্রশ্ন, কোথায় কোথা থেকে লাইভ ক্লাস দেখতে। কিন্তু এই দুঃখের বিষয় এটাও বলো না ভাইয়া। আবার রিকোয়েস্ট ভাইয়া, কে কোথা থেকে ক্লাসটা দেখতেছো একটু কমেন্টের মাধ্যমে জানাও। কি হাত কি, একটা কমেন্ট লিখলে হাত কি তুমি গরম ধরে যাবে নাকি কিছু বুঝলাম না ভাইয়া। দেখো দেখো তাহলে কি হবে কি ভাইয়া? জেসমিন আরা বেগম 11 নম্বর। ওকে, রাইট অ্যান্সার। 12 নম্বরে চলে যাই। দেখো প্রথম মহিলা জাতীয় অধ্যাপকের নাম। এখন দেখো এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভাইয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এখন তুমি যদি বলো এটা গুরুত্বপূর্ণ না, এটা ভুল। ওকে, হ্যাঁ, হুমায়ুন রশিদ চৌধুরী, মেঘলা আরফিন। ওকে, দেখো তাহলে কি প্রথম মহিলা জাতীয় অধ্যাপক কে ছিলেন? এখন অধ্যাপক কিন্তু সবই হয় যারা কি করেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে ক্লাস নেন তারা কিন্তু অধ্যাপক, যারা কি কলেজে তারা কিন্তু প্রভাষক বা অধ্যাপক, এটা কিন্তু হয়ে থাকে। কিন্তু এই বাংলাদেশের মহিলাদের মধ্যে প্রধান বা প্রথম কে অধ্যাপক ছিলেন একটু কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া। ওকে, তাহলে কে ছিলেন একটু কমেন্টের মাধ্যমে তোমরা কি করবা একটু জানাও। দেখো ডক্টর নীলিমা ইব্রাহিম, এ কি করছে ভাইয়া? মাউন্ট এভারেস্ট জয় করছেন, এটা তোমরা জানো। দেখো ডক্টর সুফিয়া আহমেদ নাকি শায়লা হাসান নাকি
খালেদা। ভাইয়া সবাই একটু অ্যান্সারটা তোমরা একটু দিবা। ওকে ভাইয়া, তোমরা সবাই একটু অ্যান্সার দিবা। জেসমিন আরা বেগম, ওকে রঞ্জু লিখেছেন জেসমিন আরা বেগম। ওকে সবাই ভাইয়া, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি, 12 নম্বর রাইট অ্যান্সারটা সবার কাছে একটু জানতে চাচ্ছি। 12 নম্বর, ওকে 12 নম্বর কি হবে? প্রথম মহিলা অধ্যাপক নাম কি? ওকে ভাইয়া, তাহলে কি এটা তোমরা একটু জানাও কি হবে। ওকে কি হবে সেটা আমি বলে দিচ্ছি। সাদ, এমডি সাদ, কি হবে ভাইয়া বলে দিচ্ছি, কিন্তু তোমাদের কাছে একটু, তোমাদের কাছে কোনটা মনে হচ্ছে একটু কমেন্টের মাধ্যমে জানাও, আসলে কোনটা মনে হচ্ছে সবাই একটু ভাই জানাও। ডক্টর নীলিমা ইব্রাহিম হবে, নাকি সুফিয়া আহমেদ হবে, নাকি শায়লা হাসান হবে, নাকি ডক্টর সালেহা কি খানম হবে, একটু সবাই একটু জানাও। ওয়ালাইকুম আসসালাম। ওকে ভাইয়া দেখো, তাহলে কি সবাই একটু অ্যান্সারটা জানাও ভাইয়া, সবার কাছে একটু রিকোয়েস্ট এই অ্যান্সারটা জানাবা। ওকে তাহলে কে হবে ভাইয়া? ডক্টর সুফিয়া আহমেদ। ওকে একবার লেখো সবাই ডক্টর সুফিয়া আহমেদ। তাহলে কি হবে? ডক্টর সুফিয়া আহমেদ কিন্তু এই বাংলায়, ওকে এই বাংলায় সর্বপ্রথম কি ভাইয়া মেয়ে মহিলা জাতীয় অধ্যাপক। ওকে এই প্রশ্নটা মনে রাখবা। ওকে মেঘলা আরফিন লিখছেন আমি আপনার জন্মস্থান থেকে দেখতেছি মামা। ওকে মামা থ্যাংক ইউ দেখার জন্য। দেখো কোনো একদিন কাজে লাগবে। ওকে পরীক্ষা বসলেই কাজে লাগবে। তাহলে মনে রাখবা জাতীয় প্রথম অধ্যাপক কে ছিলেন ভাইয়া? ডক্টর সুফিয়া আহমেদ। ওকে মনে রাখবা। ওকে পরের প্রশ্ন দেখো, চলে যাই আমরা। পরের প্রশ্ন দেখো, বলা হয়েছে বাংলাদেশের প্রথম অল্ড হিউম্যান ফ্লাইট এর ক্যাপ্টেন কে ছিলেন? ওকে এক কথা মনে রাখবা, এটা বাদ দিলাম। প্রথম ফাইটার ক্যাপ্টেন কে ছিলেন? শাহানা, তারপর কে তানিয়া, সেতারা, এই সকল প্রশ্ন কিন্তু আসে, তোমরা কি করো জানো না। হ্যাঁ ডক্টর সুফিয়া আহমেদ। ওকে তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু আসে, তোমরা জানো না। এই প্রশ্ন দ্রুত একটু অ্যান্সার বলে দিই, যদিও কি এই প্রশ্ন আসবে কিন্তু, তাহলে সবাই একটু কি দ্রুত এটা আমরা জানিয়ে দিই, তাহলে হবে কি ভাইয়া শাহানা। ওকে শাহানা, এই প্রশ্নটা মনে রাখবা। ওকে এই প্রশ্নটা মুখস্থ করে নিবা, এটা মুখস্থ বিদ্যা। এই প্রশ্নটা কি করবা একটু মুখস্থ করে নিবা। দেখো 14 নম্বর, বাংলাদেশের, দেখো এই প্রশ্নটা কিন্তু আবার গুরুত্বপূর্ণ। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? ওকে আমরা কিন্তু জানি বাংলাদেশ 700 নদীর দেশ। ওকে ভাইয়া, তার মধ্যে একটি নদী কি ভাইয়া? একটি নদী হলো আন্তর্জাতিক। ওকে একটি নদী কি ভাইয়া? আন্তর্জাতিক। তুমি জানো কিন্তু সেই নদীর নাম হলো পদ্মা। ওকে সেই নদীর নাম কি? পদ্মা। কিন্তু এখানে বলা হয়েছে দীর্ঘতম নদী। এখন মনে রাখবা বাংলাদেশ 700 নদীর দেশ, তার মধ্যে বাংলাদেশের থেকে কি একটা নদী হলো আন্তর্জাতিক নদী। এখন দেখো এই যে মনে রাখবো, এখন প্রশ্ন হলো বাংলাদেশের দীর্ঘতম নদী। এখন যদি নদ আসতো, ওকে তাহলে কিন্তু নীল নদ পৃথিবীর, ওকে নীল নদ, এটা কিন্তু জানো নীল নদ। এখন এটা তো বলা হয় নাই, বলছে কি ভাইয়া? বলছে হলো দীর্ঘতম নদী। তাহলে মনে রাখবা দীর্ঘতম নদী যদি হয় মেঘনা, যমুনা, পদ্মা নাকি কর্ণফুলী। ওকে ভাইয়া এইগুলো কিন্তু একটা বিখ্যাত, সবই কিন্তু বিখ্যাত নদী, কিন্তু কোনটা রাইট অ্যান্সার হবে একটু কমেন্টের মাধ্যমে জানাও। ওকে ভাইয়া কোনটা রাইট অ্যান্সার, ক, খ, গ নাকি ঘ, একটু সবাই জানা। ক লিখছে মেঘনা। ওকে মিসবা লিখেছেন মেঘনা। ওকে সবার কাছে একটু জানতে চাচ্ছি কোনটা হবে ভাইয়া, সবাই একটু জানাও কোনটা হবে রাইট অ্যান্সার। মেঘনা, যমুনা, পদ্মা নাকি কর্ণফুলী, সবাই একটু নাদিয়া লিখেছেন ক নম্বর। ওকে ভাইয়া তাহলে যদি বৃহত্তম যদি আসে দীর্ঘতম তাহলে কি ভাইয়া হলো মেঘনা, আর যদি আসে গভীরতম তাহলে কিন্তু যমুনা। ওকে সরি পদ্মা। ওকে ভাইয়া যদি গভীরতম আসে তাহলে কি হবে? পদ্মা। আর যদি দীর্ঘতম আসে তাহলে কি? মেঘনা। ওকে এখন যদি আর আসে প্রসারিত তাহলে কিন্তু কর্ণফুলী। ওকে এই প্রশ্নটা মনে রাখবা। ওকে সবার অ্যান্সারটা রাইট দেওয়ার জন্য। দেখো 15 নম্বর, বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? এই প্রশ্ন যদি তোমরা না পারো, এইটা যদি অ্যান্সার না দাও আমি যাবই না আজকে। এই প্রশ্নটা সবাই একটু অ্যান্সার করবা। বাংলাদেশের দেখো কি আছে, দীর্ঘতম গাছ এর নাম কি? দেখো কি আছে, বইলাম, ইউক্যালিপটাস, অর্জুন, মেহগনি। এখন আমি বলতে পারি বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ কাঠ বা সর্বোচ্চ দামি কাঠ হলো মেহগনি কাঠ। ওকে এটা মনে রাখবা। আগে যদিও ছিল শাল। ওকে আগে যদিও ছিল কি শাল, বা আগে যদিও ছিল কি শাল,
শাল গাছ ছিল, এখন কিন্তু শাল কাঠ নাই। এখন একটা কাঠ বিখ্যাত, সে হলো কি ভাই মেহগুনি, এটা জানো। এখন প্রশ্ন হলো বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? ওকে, বাংলাদেশের দীর্ঘতম গাছের নাম কি? বৈকাল, নাকি ইউক্যালিপ্টাস, নাকি অর্জুন, নাকি মেহগুনি? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও তো ভাইয়া, সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও তো বাংলাদেশের সর্বোচ্চ বিখ্যাত বা বড় গাছের নাম কি? এখন যদি আসতো বিশ্বের সব থেকে বড় গাছ, তাহলে আমি দিতাম কি ভাইয়া? বাঁশ। ওকে, তাহলে কি দিতাম? বাঁশ। এখন এই যে বাঁশ কিন্তু কত ফুট লম্বা হয়? 110 ফুট। ওকে, মনে রাখবা, বাঁশ কত ফুট লম্বা হয়? 110 ফুট। আবার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, বাঁশের কিন্তু ফুল ফোটে কত বছর পর পর? 110 বছর পর পর। ওকে, 110 বছর পর পর। এটা কিন্তু বাঁশকে বলা হয় কিন্তু কি? ঘাস। কি বলা হয় ভাইয়া? বাঁশকে বলা হয় ঘাস। ওকে, তাহলে যদি আসতো বিশ্বের সব থেকে বড় ঘাসের নাম কি? তাহলে বাঁশ। ওকে, এখন সবাই একটু, ওকে, আশাফুল লিখেছেন, নকিব অর্থাৎ নাজিম লিখেছেন হলো বাঁশ। আমি জানি বাঁশই লিখবা, কারণ যদি আসতো বাংলাদেশের সব থেকে কি আসতো দেখো বড় গাছ, বাঁশ হলো একটা ঘাস। ওকে, তাহলে বাঁশ হলো কি? ঘাস, কিন্তু বলছে কিন্তু গাছ। ওকে, গাছ যদি আসে তাহলে হবে কি? রাইট অ্যান্সার হবে বৈকাল, বইলাম। ওকে, বৌলাম। ওকে, মনে রাখবা, তাহলে এই প্রশ্নটা কিন্তু মনে রাখবা আশরাফুল। ওকে, তাহলে যদি আসে সর্বোচ্চ বড় গাছ তাহলে হবে বৌলাম, আর যদি আসে সব থেকে বড় ঘাস তাহলে হবে বাঁশ। বাঁশ 110 বছর 10 ফুট পর্যন্ত লম্বা হয়। বাঁশ 110 বছর পর পর কি হয়? ফুল দেয়। এই প্রশ্নটা কি করব? আমরা মনে রাখবো। বাংলাদেশের প্রথম প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন? এটা সবার জানার কথা। ওকে, এটা সবার জানার কথা, সবাই একটু অ্যান্সার দাও। ওকে, সাত পারছি, থ্যাংক ইউ ভাইয়া পারার জন্য। ওকে, সবাই একটু অ্যান্সার দাও। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি বা নির্বাচন কমিশনার কে ছিলেন? কে ছিলেন? বিচারপতি সাদেক, এম ইদ্রিস, নাকি টি এম মাসউল, নাকি বিচারপতি সাত্তার? দেখো সবাই একটু, সবাই ভাইয়া সবাই ঘ নম্বর লিখছেন কি? নাদিয়া লিখেছেন ঘ নম্বর। ওকে, সবাই সবার কাছে একটু জানতে চাচ্ছি ভাইয়া, 16 নম্বর রাইট অ্যান্সারটা কি হবে? সবার কাছে একটু জানতে চাচ্ছি, সবার কাছে। ওকে, এম, সবার কাছে একটু জানতে চাচ্ছি। ওকে, সবাই একটু জানাও ভাইয়া, তাহলে হবে কি? দেখো ব্রু, জ, ও ভাইয়া দেখো, তাহলে কি হবে ভাইয়া? ওকে, আর সবাই ওই যে তারেক ভাই বলছে মাসুদ ভাইয়ের পড়া কি সবাই বুঝতে পারো? যদি বুঝতে পারো সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া, তাহলে হবে কি? এম ইদ্রিস। ওকে, এই প্রশ্নটা কিন্তু আসবে 100%, এই প্রশ্নটা কি করবে? আসবে কিন্তু। ঘ নাদিয়া ভাইয়া হবে না, বিচারপতি সাত্তার, সে তো আরেকদিনকার কথা। কিন্তু বলা হয়েছে দেখো প্রথম কে ছিলেন? এম ইদ্রিস। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা ভুল করো নাদিয়া, এই প্রশ্নটাই তোমরা ভুল করো ভাইয়া। বিচারপতি সাত্তার তো আরেকদিনের কথা, কিন্তু বলা হয়েছে কি? প্রথম। ওকে, তাহলে প্রথম হবে কি? এম ইদ্রিস। ওকে ভাইয়া, এই প্রশ্ন মনে রাখবো। মিসবা লিখেছেন খ নম্বর। ওকে, এম ইদ্রিস, থ্যাংক ইউ সবাই রাইট অ্যান্সারটা দেওয়ার জন্য। বাংলাদেশের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? ওকে, এখন প্রশ্ন তোমরা যেখান থেকে ভুল করো সেখানে আমরা হাজির, সে সকল প্রশ্ন নিয়ে আমরা হাজির। কোথায় থেকে? বই থেকে। কোন বই থেকে? 4500 এমসিকিউ আছে, দেখাই আমাদের তোমাদের, দাঁড়াও। কত এমসিকিউ? 4500 এমসিকিউ আছে। এই 4500 এমসিকিউর মধ্যে থেকেই ইনশাল্লাহ সকল কি বিশ্ববিদ্যালয় কমন পড়ে বা সকল বিশ্ববিদ্যালয় আসে। এখন এই 4500 এমসিকিউ বলতে পারো ভাইয়া, 4500 এমসিকিউ পড়লে কি 30টার মধ্যে 28টা কমন পাওয়া সম্ভব? এখন 45টা এমসিকিউ তুমি যদি 4500 এমসিকিউ তুমি যদি ব্যাখ্যা সহকারে পড়তে যাও, তুমি 45 কত 45 জায়গা আর একটা শূন্য লাগালে 45,000 হয়ে যায়। ওকে, সেই কটা প্রশ্ন তুমি জানতে পারবা। ওকে, ওকে দেখো, ওকে আশরাফুল, থ্যাংক ইউ ভাইয়া। ওকে দেখো, তাহলে বাংলাদেশের প্রথম হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন? তাহমিনা বেগম, আসিনা হামিদ, হাসিনা কিন্তু না, আসিনা। ওকে, মনে রাখবা। তাকে কি নানজুম আরা সুলতানা, নাকি জাকিয়া সুলতানা? ওকে ভাইয়া, সবাই একটু সবার অ্যান্সারটা একটু জানতে চাচ্ছি, টাইম নিচ্ছি সেই জন্য। 17 নম্বর অ্যান্সারটা তোমরা দিবা, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে চাচ্ছি ভাইয়া, তাহলে কি সবাই একটু অ্যান্সারটা দিবা। ওকে, দেখো সবার কাছে একটু অ্যান্সারটা দিবা ভাইয়া, কে হবে আসলে বাংলাদেশের প্রথম হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন?
তাহলে কি হবে? নাজমুল আরা সুলতানা। মনে রাখবা ভাইয়া, এই প্রশ্নটা কিন্তু আসার মতো 99% আসার মতো, এটা আসবেই, আমার বিশ্বাস এটা কি আসবে। দেখো তাহলে 99% আসবে। কিন্তু তুমি জানো বাংলাদেশের হাইকোর্ট সম্পর্কে জানো, প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন জানো না? যদিও থাকে এই যে এটাও কমনের মতো লাগতেছে, এটাও কমনের মতো লাগতেছে, তাহলে কমনের মতো লেগে লাভ নাই। এক কথায় আমার জানতে হবে, ঠোঁটের আগায় থাকতে হবে। তাহলে কি ভাইয়া? নাজমুল আরা সুলতানা। ওকে, মনে রাখবো। 17 নম্বর দেখো। ওকে মাহফুজ, থ্যাংক ইউ ভাইয়া। 18 নম্বর প্রশ্ন দেখো কি হয়েছে। আচ্ছা, অধীনতামূলক মিত্রতা নীতির প্রবক্তা, এই প্রশ্নটা কিন্তু এর আগেও আমি একদিন পড়াইছিলাম। লর্ড ক্লাইভ, লর্ড ওয়েলেসলি, লর্ড মিন্টন নাকি লর্ড বেস্টিন? ওকে ভাইয়া, সবাই দেখো এইগুলো, এই সকল নামের সাথে কিন্তু তোমরা সবাই পরিচিত, কিন্তু প্রশ্ন এখানে একটা রয়ে গেছে, অধীনতামূলক মিত্র নীতি একটা কি নীতি? ওকে ভাইয়া, একটা কি নীতিমূলক কথা, নীতি, এটার সাথে কি? এখন সবাই একটু অ্যান্সারটা যদি দাও তাহলে আমার জন্য সুবিধা হয়। ওকে ভাইয়া, সবার কাছে একটু জানতে চাচ্ছি কি হবে তাহলে। লর্ড ওয়েলেসলি, এটা রাইট অ্যান্সারটা আমি দিয়ে দিলাম, মুখস্থ করে নিও। ওকে, লর্ড কি হবে? ওয়েলেসলি। সবাই একটু মুখস্থ করে নিও ভাইয়া এই প্রশ্নটা। দেখো আচ্ছা, এই জায়গায় একটু কথা বলি আমি। দেখো 11 দফা, 11 দফার সাথে আসলে কোনটা যায়? দেখো আমি যদি বলতে পারতাম, এখানে কিন্তু প্রশ্ন হতে পারতো সব থেকে গুরুত্বপূর্ণ কোন ঘটনাটি আগে ঘটেছিল, তাহলে তুমি কিন্তু নিঃসন্দেহে তোমরা প্রশ্নের অ্যান্সার করে দিতা কি, কারণ 1967 নিয়ে তোমরা প্রশ্নের অ্যান্সারটা দিয়ে দিতা। ওকে, এখন প্রশ্ন হলো 11 দফা ঘোষণা হয়। এখন 11 দফা ঘোষণা হয়, আমি বললাম কি 11 দফা ঘোষণা হয় 1900 কত সালে? 68 সালে। 1968 সালে কি হয়েছে ভাইয়া? তোমরা কি বলতে পারবা 1968 সালে কি হয়েছে? এখন 1948 সালে তোমরা কিন্তু একটা কথা জানো, ওই যে পাকিস্তানের প্রেসিডেন্ট কে? কে ভাইয়া পাকিস্তানের প্রেসিডেন্ট? ইয়াহিয়া খান নাকি আইয়ুব খান? এখন দেখো মনে রাখবা, পাকিস্তানের প্রথম প্রেসিডেন্ট কিন্তু আইয়ুব খান। ওকে, এই আইয়ুব খান, আইয়ুব খান যখন কত সালে যখন 1958 সালে শিক্ষা আন্দোলনের মাধ্যমে, যখন 1900 কত সালে, 1900 কত সালে ভাইয়া? 1958 সালে কিসে আসেন এই বাংলায়, বা পাকিস্তানের প্রধানমন্ত্রী বা পাকিস্তানের প্রেসিডেন্ট হয়ে আসেন আইয়ুব খান। কিন্তু এই যে মাত্র 10 বছর শাসন করে কত সালে? 1968 সালে তিনি কিন্তু পতন গঠন করে, তখন কিন্তু ইয়াহিয়া খান পাকিস্তানের প্রেসিডেন্ট হন। ওকে, এই কথাটা মনে রাখবা। তাহলে 10 বছর শাসন করে, কিন্তু 11 দফার সাথে জড়িত আসলে কে? 11 দফা। ওকে ভাইয়া, 11 দফার 21 দফা, এই দুইটা জিনিস তোমাদের কিন্তু জানতে হবে। 19 নম্বর একটু সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও ভাইয়া। 19 নম্বর সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে যদি একটা কথা মনে রাখবা, 11 দফা কার সাথে যুক্ত? এটা হলো 1969 সালে গণ অভ্যুত্থানের সাথে যুক্ত। ওকে, 1900। ওকে, হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই তোমাদের বলাই তো হয়েছে পেইড ব্যাচের পরে কি হবে, জিকে একটা লাইভ ক্লাস হবে। ওকে, তোমরা দেখো আমরা এত কষ্ট করে ক্লাস নিচ্ছি, তবু তোমরা যদি না দেখো, এখন তোমাদের এটা ব্যর্থতা। ওকে, তাহলে 11 দফার সাথে কার সাথে ভাইয়া? 69। যদি থাকতো 54 বা 52 সাথে কিন্তু কি 52 ভাষা আন্দোলনের সাথে কি 21 দফা, এটা মনে রাখবা। 54 সাথে কিন্তু 21 দফা, এটা মনে রাখবা। ওকে, তাহলে অ্যান্সার হবে, আমি একটু ব্যাখ্যা করে দিই। দেখো 1969 সালে গণ অভ্যুত্থান, এরা তো জানো। গণ অভ্যুত্থানের সাথে কিন্তু দুটা ব্যক্তির নাম জড়িত, একটা হলো সৈয়দ শামসুদ্দৌলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিচার, এন্ড একজন কিন্তু কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিল, তার নামটা কি? নুরুল হুদা নাকি নুরুল আমিন? একটু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবা। ওকে, 69। ওকে মেঘলা, তারপরে দেখো 1970 সালে কিন্তু সাধারণ নির্বাচন, এটা তোমরা জানো। দেখো এখন 20 নম্বর প্রশ্ন দেখো, সর্বদলীয় ছাত্র সংসদ পরিষদে গণ অভ্যুত্থানে কত দফা? এটা কিন্তু গণ অভ্যুত্থানে, এই যে আমি কিন্তু মাত্রই পড়ে এলাম, কয় দফা? 21 দফা নাকি 11 দফা? এটা নিয়ে আর প্রশ্ন বাড়ানো কিছু নাই। তাহলে 21 দফা না 11 দফা হবে। বাংলাদেশে নবাবী শাসন, এখন দেখো বাংলাদেশের নবাবী শাসন অর্থাৎ কি? নবাবী অর্থাৎ কি? রাজার শাসন। ওকে, রাজার হালে দেখো কি ইসলাম খান, মুর্শিদ কুলি খান নাকি শাস্তা খান নাকি আলীবর্দী খান? সবাই একটু দাঁড়ান তো। তাহলে নবাবী শাসন সুবেদার সময় শুরু করেন কে? এখন নবাবী শাসন কে রাজ্য এরকম ভাবে চালায়? 21 নম্বরটা একটু বলো তো। 21 নম্বর সবাই একটু জানাও। তুমি যখন আমি যদি বললাম তাহলে কি হবে? রাইট অ্যান্সারটা কি হবে ভাইয়া? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও তো। রাইট অ্যান্সারটা কি হবে? ইসলাম খান, মুর্শিদ কুলি খান নাকি শাস্তা খান নাকি আলীবর্দী খান? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাও। তাহলে কি হয়? নিঃসন্দেহে এটা মুর্শিদ কুলি খান, মুখস্থ করে নিবা। ওকে, নিঃসন্দেহে এটা কি? মুর্শিদ কুলি খান। এখন যদি আসতো সেন নিয়ে কথা বলবো না, টাইম নাই বেশি। দেখো বাংলাদেশের ইতিহাসের সেরা যে ঘটনাটি আগে ঘটেছিল, এই যে এই প্রশ্নটা কিন্তু আমি আগেই করতে চাইছিলাম, এখন তোমাদের সামনে এসে হাজির হয়েছে। দেখো এই প্রশ্নটা। ওকে, আর বেশিক্ষণ না। ওকে দেখো ভাইয়া, দেখো আর বেশিক্ষণ না, অল্প টাইমের মধ্যে শেষ করে দেবো ইনশাল্লাহ। আর কয়টা? আর 2-3টা প্রশ্ন সলভ করো, কিন্তু ব্যাখ্যা সহ।
দেখো 1900 যুক্তফ্রন্ট গঠন কত সালে? 1900 কত সালে ভাই? 54 সালে। ভাষা আন্দোলন কত সালে? 1952 সালে। এখন দেখো আগরতলা ষড়যন্ত্র মামলা কত সালে ভাইয়া? 1900 কত সালে? 68 সালে আগরতলা ষড়যন্ত্র। আওয়ামী লীগ মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? 1906 সালে। কিন্তু আওয়ামী লীগ মুসলিম লীগ আবার প্রতিষ্ঠিত হয়, রিপিট করা হয় কত সালে? 1949 সালে। তারপর দেখো এই যে মুসলিম কথাটা বাদ যায় কত সালে? 1955 সালে। এখান থেকে কয়টা প্রশ্ন জানতে পারলাম? দেখো আমি কিন্তু অনেক প্রশ্নই জানতে পারলাম। ওকে, আমি কিন্তু অনেক প্রশ্নই জানতে পারলাম, কিন্তু দুঃখের বিষয় কোনটা আমরা পারি না। এখানে দেখো সব থেকে আগের ঘটনা কোনটা? আওয়ামী লীগ মুসলিম লীগ ওকে প্রতিষ্ঠিত কত সালে? 1906 সালে। 1906 সাল যদি না থাকে কয় সাল? 1949 সাল। ওকে ভাইয়া, 1949 সাল যদি না থাকে 1900 কত সালে? 55 সালে হবে না। 1950 সালে মুসলিম কথাটা বাদ গেছে। ওকে ভাই, কিন্তু 1955 সাল হয় যদি, তাহলে তো এই যে 1952 সাল চলে আসলো, এটা চলে আসলো। তাহলে সব থেকে আগের ঘটনা কোনটি ভাইয়া? দেখো তো, তাহলে সব থেকে 22 নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ বা আগের ঘটনা কোনটি? আওয়ামী লীগ মুসলিম লীগ, মনে রাখবা। ওকে, সবাই একটু মন কান খোলা রেখে একটু সবাই বোঝার চেষ্টা করবা। দেখো দেখো মুঘল সম্রাটদের মধ্যে আত্মজীবনী রচনা করেছিলেন কে? এখন এগুলো সবই কি মুঘল সম্রাট। ওকে ভাইয়া, এই যে মুঘল সম্রাট কয়জন? 12 জন। এটা কিন্তু জানো, আসতে পারে, কিন্তু মুঘল সম্রাট কয়জন? তাহলে 12 জন। আগে এদের মনে রাখবো কে? কার ছেলে কে? কার ছেলে কে মনে রাখবো কি? যেমন আমি একটা এর আগে একদিন কি ওই যে প্লেটো, এরিস্টটল, সক্রেটিস, জ্যাক রুসো, মন্তস্কো, ভলতেয়ার, হব, এদের নিয়ে একটা তোমাদের টেকনিক শিখাইছিলাম। আজকে দেখো একটা আবার এটাও টেকনিক শিখাই দেই। এখানে দেখো যেমন তুমি আমি পড়াইছিলাম কি স্পা, মনে আছে? SPAA, স্পা মনে আছে নাকি? দেখো সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, আলেকজান্ডার, মনে কি আছে? এটা বারবার মনে করে দেয় কি জন্য? তাও তোমরা মনে রাখো। তাহলে সক্রেটিসের শিষ্য ছিলেন কে? প্লেটো। প্লেটোর শিষ্য ছিলেন কে? এরিস্টটল। এরিস্টটলের শিষ্য ছিলেন কে? আলেকজান্ডার। এটা কিন্তু পরীক্ষার হলে আসে। ওকে ভাইয়া, এই প্রশ্নগুলো মনে রাখবা। কিন্তু এখন প্রশ্ন হলো, এখানে মুঘল সম্রাটদের মধ্যে আত্মজীবনী কে রচনা করেছিলেন? সবাই একটু কমেন্টের মাধ্যমে যাও। ওকে, মেজবা লিখেছেন বাবর। ওকে, তাহলে বাবার, এখানে মনে রাখবা মুঘল সম্রাট প্রতিষ্ঠাতা কে ছিলেন ভাইয়া? বাবার। ওকে, এখন একটা কথা মনে রাখবা, বাবারদের বা মুঘল শাসকদের পরিচিত বা জানার জন্য একটা কথা মনে রাখবা, বাবার হইল জ্বর, বাবার হইল একবার জ্বর, সারিল ওষুধে। এখন এইটা তুমি যদি ব্যাখ্যা করো, কার ছেলে কে, কার ছেলে কে, কার ছেলে কে, তুমি ব্যাখ্যা করতে পারবা। ওকে, আমি যদি ব্যাখ্যা করে দিলাম না, কারণ সময় নেই। তাহলে কি বাবার হইলো একবার জ্বর, সারিল কিসে? ওষুধে। ওকে, মনে রাখবা, এটা মনে রাখবা। দেখো বাংলাদেশে প্রথম মুসলিম বিজেতা কে? এই প্রশ্নটা তোমরা একটু জানাবা। ওকে ভাইয়া, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে হচ্ছে 24 নম্বর। ওকে, সবার কাছে একটু অ্যান্সারটা জানতে হচ্ছে 24 নম্বর ভাইয়া। তাহলে কি ওই যে তুমি কিন্তু জানো এখতিয়ার আহমেদ বিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি কত সালে ভাইয়া? 1204 এই বাংলায় সর্বপ্রথম আসেন। তাহলে প্রথম বিজয়, অর্থাৎ এই কথা দ্বারা মুসলিম, কিন্তু মুসলিম সেনাপতি এখতিয়ার আহমেদ বিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি 1204 সালে সর্বপ্রথম এই বাংলায় আসেন। কোথায়? সিলেটে। মনে রাখবা, কোথায়? সিলেটে। আর এই সিলেটকে বলা হয় কিন্তু 360 আউলিয়ার দেশ। ওকে, সিলেটে কোথায় আসে ভাইয়া? তাহলে মনে রাখবা, সিলেট শাহজালাল রাজি আল্লাহ তাআলা আনহুর মাজারে সর্বপ্রথম আসেন কে? ইখতিয়ার উদ্দিন বিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। ওকে, এরা কিন্তু পুরোটা দিলে তোমরা জানে যেতা, সেই জন্য দেই নেই। ওকে, হ্যাঁ, প্রকৃতি ভূগোলের জনক। ওকে, ভূগোলের জন্য ঠিক ঠিক মেঘলা সঠিক। তাহলে হবে কি ভাইয়া? বখতিয়ার খিলজি। এখন লাস্ট প্রশ্নটা দেখো, 25 নম্বর প্রশ্ন। প্রশ্নটা তোমরা এই প্রশ্নটা দেখলেই মাথা গরম হয়ে যাবে। ওকে ভাইয়া, যে জাহাঙ্গীরনগরের প্রশ্ন, প্রশ্নটা দেখলেই মাথা গরম। তাহলে কি জাহাঙ্গীরনগর মানে জাহান্নাম নগর, মনে রাখবা। তাহলে দেখো কি আছে, কবুলিয়ত পাট্টা প্রধান প্রবক্তাকে। এখন এইটাই তো আমি জানি না, কবুলিয়া পাট্টা আসলে কি। ওকে ভাই, এটা একটা বই, এটা একটা কি বই বা রচনা। এর জনককে ভাইয়া সবাই একটু জানাতো। এক কথায় এটা তোমরা কেউ পারবে না, আমি নিশ্চয়ই, আমি দেখি একটু ওয়েট করি তো কেউ পারো নাকি দেখি। এক কথা মনে করো, পাট্টা 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 প্রার্থনার প্রবক্তাকে, পাট্টা পার্থার প্রবক্তাকে, একটা বই। এই প্রবক্তাকে তোমরা আমার বিশ্বাস কেউ পারবা না। বাবার, হুমায়ুন, শেরশাহ নাকি আকবর? এটা সবাই, সবার কাছে লাস্ট প্রশ্ন আমি তোমার কাছে জানতে চাচ্ছি ভাইয়া, সবাই একটু অ্যান্সারটা দিবা। তাহলে দেখো লাস্ট প্রশ্নটা অ্যান্সার কি হবে ভাইয়া, সবাই একটু জানাও। লাস্ট লাস্ট লাস্ট, সব শেষ ভালো যার, সব ভালো তার। ওকে, যে এই প্রশ্নটা অ্যান্সার দিতে পারবা তাকে পুরস্কার দেবো। লাস্ট প্রশ্নটার অ্যান্সারটা যে দিতে পারবা সে পুরস্কার দেবো তাকে।
তাহলে লাস্ট হবে কি ভাইয়া, আমি বলে দিলাম শেরশাহ। ওকে, কি হবে? শেরশাহ। ওকে ভাইয়া, এই প্রশ্নটা কি করব, আমি একটু মুখস্থ করে নেব। শেরশাহ হবে। ওকে, তাহলে কি হবে ভাইয়া, লাস্ট প্রশ্ন হবে কি, শেরশাহ। মনে রাখো। ওকে, এটাই ছিল আজকের পড়া। সবাই ভালো থাকো ভাইয়া, সবাই ভালো থাকো, দেখা হবে সবার সাথে ইনশাল্লাহ নেক্সট ক্লাস। ওকে, সবাই ভালো থাকো ভাইয়া, আর সবাই মনোযোগ দিয়ে লেখাপড়া করো। লেখাপড়া করলে চান্স হবে 100%। ওকে, যদি তুমি লেখাপড়া করো চান্স 100% হবেই। তুমি বলতে পারো ভাইয়া চান্স হবে না, 100% চান্স হবে। তুমি যদি লেখাপড়া করো, তোমার যদি হৃদ বিশ্বাস থাকে, তোমার যদি মনে বল থাকে, তুমি কি হবে, চান্স পাবা। ওকে, এখন পড়ার টেবিলে বসে ফোন টেপা বাদ দাও। পড়ার টেবিলে বসে যদি তুমি ফোন টেপো তাহলে তুমি চান্স পাবা না। ওকে, তুমি পড়ার টেবিলে বসে যদি কাউকে SMS করো তুমি চান্স পাবা না। পড়ার টেবিলে বসে যদি তুমি বইয়ের দিকে তাকা থাকো চান্স পাবা না, কিন্তু তোমার মুখ দিয়ে উচ্চারণ করতে হবে। এখন বলতে পারো ভাই বেশি উচ্চারণ করলে তো খোঁজা লেগে যায়, কাছে মুড়ি রাখো। অ্যাডমিশনের সময় কিন্তু সবসময় আমরা কি মুড়ি খাইতাম, কারণ এক মন মুড়ি খায় যদি পানি খাই পেটটা ভরে যেত। বিভিন্ন টেকনিক আছে, বুঝছো ভাইয়া। এখন প্রশ্ন আসতে পারে, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যখন পরীক্ষা দিতে যাই তখন প্রশ্ন আসছিল মুড়ির আঞ্চলিক রূপ কোনটি বাংলাতে। তাহলে কি, হুরুম বা খোয়া। খোয়া শব্দের মানিকগঞ্জে তুমি যাবা, মুড়ি নামে কোনো চেনে না, এরা কিন্তু খোয়া নামে চেনে। আবার যদি তুমি চট্টগ্রাম যাও তাহলে কিন্তু হুরুম নামে চেনে। ওকে, তেমনি ভাই খিদা নিবারণের জন্য সবকিছু কি আছে, যেটা খেলে কি, বিস্কিট খাবা, একটা বিস্কিট খা পানি খাবা, তোমার পেটটা কি হবে, ভরে যাবে, আবার লেখাপড়া কি হবে, মনোযোগ দিতে পারবা। তাই ভাইয়া সবাই এই সময়টাকে নষ্ট না করে, ক্ষুধায় কষ্ট না করে কি করো, মুড়ি খাও আর পড়াশোনা করো। ওকে, এই সময়কে তুমি কি নষ্ট না করে, ক্ষুধায় কষ্ট না করে তুমি কি করবা, মুড়ি খাও আর পড়াশোনা করো। আর যদি ভাইয়া এই যে কমন পর আশা থাকে, তাহলে কি হাতে যে দেখতেছো, বলতেছি না এটা কি, সবাই জানো। হ্যাঁ, দেখাই দিতে পারবো 30টার মধ্যে কি 23টা প্রশ্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কমন। এখন বলতে পারো ভাইয়া কেমনে সম্ভব, একবার বইটা পড়লেই বুঝতে পারবা। ওকে, একবার বইটা পড়লেই বুঝতে পারবা। বইয়ের বিজ্ঞাপন দিচ্ছি না, তোমাদের ভালোর জন্য বলছি। আমি বলছি না তুমি এই বইটা নাও, তুমি ভাইয়া পড়ো, বইয়ে পড়ো, যে কোনো বই পড়ো, যে কোনো বই। বাংলাদেশের সকল লেখকের বই ভালো। ওকে, সকল লেখকের বই ভালো, তুমি কি করো, পড়ো, তুমি ভালোভাবে পড়ো। তোমার প্রতি আমার বিশ্বাস, তুমি চান্স পাবা। যদি কি ওই যে টেবিলে বসে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটটা করো বা বয়ফ্রেন্ডের সাথে কথা না বলো, গার্লফ্রেন্ডের সাথে বয়ফ্রেন্ডের সাথে কথা বলা বাদ দিয়ে তোমার বইকে বানাও গার্লফ্রেন্ড, তোমার খাতাকে বানাও বয়ফ্রেন্ড। ওকে, যদি এইটা বানাতে পারো তুমি চান্স পাবা, এটা আমি বিশ্বাসী। আমি পড়াই, অন্যজন চান্স পায়, তুমি পাবা না কেন? তুমি তো আমার স্টুডেন্ট, তাহলে তুমি চান্স পাবা। ভাইয়া দেখা হবে আবার নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকবে, অনেক কথাই বলে ফেললাম। যে যেটাই পড়ো ভালো করে পড়ো ভাইয়া, মনোযোগ দিয়ে পড়ো। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।